আলাদা সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবি, কর্মবিরতিতে সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীরা। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ১.৫ ঘণ্টা পর মেট্রো কর্মীদের কর্মবিরতি সাময়িক প্রত্যাহার, টিকিট ব্যবস্থা স্বাভাবিক। স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত নির্বাচনের আহ্বান মির্জা ফখরুলের, দেরি হলে মাথা চাড়া দিবে ফ্যাসিস্ট শক্তি। এবং মিরপুরে মাদক কারবার নিয়ে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা, শান্তিনগরে চাঁদাবাজির ঘটনায় ১০ জনকে আটক। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়, সঙ্গে আছি আমি শরীফ রওশন। আলাদা নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা আমাদের সহকর্মী মশির অনিকের সাথে যুক্ত হচ্ছি। অনেক, বিক্ষোভ থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আসলে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঠিক সকাল 10টা থেকেই ঠিক সিভিল এভিয়েশনের সদর দপ্তরের এই সামনেতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন এখানকার যারা কর্মচারী কর্মকর্তারা আছেন। মূলত 2016 সালের একটা যে টাস্ক একটা ফোর্স গঠন করার বিষয়, নিরাপত্তা ফোর্স গঠন করার বিষয়, তারপর থেকে কিন্তু এই উত্তেজনা দেখা দিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের কথা কিন্তু শুনতে পাওয়া গেছে। প্রসঙ্গত যে বিষয়টা আমি জানাতে চাই একবারে শুরুতেই, যেই ফোর্সের কথা বলছিলাম বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স, সেই ফোর্সের নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যেই কিন্তু গঠন করার যে প্রস্তাবনা, সে প্রস্তাবনা দেওয়া হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যারা কর্মকর্তা কর্মচারী তারা ভিড় করেছেন এবং তারা দাবি জানাচ্ছেন যাতে করে এই যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফোর্সটা গঠন করা হবে, যেখানে বিমানবন্দরের সীমানা, রানওয়ে, অ্যাপ্রন সহ অন্যান্য সংবেদনশীল এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দায়িত্ব থাকবে তাদের উপরে। তাদের সেখানে নিয়োগের ক্ষেত্রে যাতে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। একটু জানাতে চাই, পরিকল্পনা মাফিক মোট এখানে প্রায় 10,632 জন সদস্যকে নিয়োগ দেওয়ার কথা আছে, যাদের মধ্যে 70% বিমান বাহিনীর সদস্যদের মধ্যে থেকে নেওয়া হবে বলে তারা প্রস্তাবনাতে দিয়েছিলেন এবং পাশাপাশি 30% অন্যান্য সংস্থা সিভিলদের তরফ থেকে আসলে নেওয়ার কথা ছিল। তো আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আইসিও এর যেই মানদণ্ড সেই অনুসারে আসলে ব্যবস্থা রাখা হচ্ছিল এবং এখানে আসলে পরিকল্পনা মাফিকভাবে বলা হয়েছিল যাতে তাদেরকে প্রশিক্ষণের দায়িত্বটাও আন্তর্জাতিক যে সিভিল এভিয়েশন অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনের তরফ থেকে আসলে নেওয়া হবে। সকাল থেকে যে ঘটনাগুলো ঘটছিল, আসলে সিভিল এভিয়েশনের কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের সাথে বৈষম্য হচ্ছে, প্রায় স্বায়ত্তশাসিত শাসনের যেই ব্যাপার বা স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়, সেই বিষয়টা আসলে স্বার্থহানি হওয়ার যেই শঙ্কা, সেই শঙ্কা থেকে আসলে তারা প্রথমে শান্তিপূর্ণভাবেই মানববন্ধন এবং বিক্ষোভ শুরু করেছিল। এরপরে বেলা বাড়তে বাড়তে তাদের ভেতরে যেই ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু ফেটে পড়ে এবং তারা উত্তরা থেকে ঠিক এয়ারপোর্টগামী যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করেন এবং অবরোধ করে সেখানে তাদের দাবি উত্থাপন করেন। পরবর্তীতে বেবিচকের চেয়ারম্যান তিনি নিজে সশরীরে সেখানে আসেন এবং এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন এবং রাস্তার অবরোধ থেকে তাদেরকে নিয়ে এসে আসলে এভিয়েশনের ভেতরে জড়ো করা হয় এবং এরপরে দফায় দফায় চেয়ারম্যানের সঙ্গে যারা কর্মকর্তা কর্মচারী তাদের সঙ্গে কথোপকথন হয়। এখানে একটু বলে রাখা ভালো দর্শক যে এই চেয়ারম্যানের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তারা কিন্তু জানায় যে তাদের সঙ্গে অবিচার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রেও চেয়ারম্যান বিভিন্ন মন্তব্য করেছেন বলে তারা দাবি করেন, কিন্তু চেয়ারম্যান বলেন যে তিনি তেমন কোনো মন্তব্য করেননি এবং সেক্ষেত্রে তাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেন এবং বলা হয় যে তাদের যে দাবি একটা 10 সদস্যের কমিটি গঠন করা হয়, 10 সদস্যের একটা কমিটি, 10 সদস্যের একটা কমিটি গঠন করা হবে এবং সেই 10 সদস্যের কমিটি গিয়ে যিনি বেবিচকের চেয়ারম্যান সেইখানে তার সঙ্গে গিয়ে আসলে কথা বলবেন এবং কথা বলার পরে যেই সমস্ত সিভিল এভিয়েশনের যে সমস্ত যুক্তির কথা তারা বলছেন, যে ফোর্স গঠনের কথা তারা বলছেন, সেখানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের সঙ্গে কোনো ধরনের বৈষম্য করা হবে না, এমনটাই কিন্তু তিনি বলছেন। এখনও এখানে জড়ো হয়ে আছেন যারা কর্মকর্তা কর্মচারী। তো দর্শক, এই ছিল এখান থেকে সবশেষ যে সমস্ত খবরগুলো পাওয়া যাবে সেগুলো আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ।
সিভিল এভিয়েশনের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনিক। এদিকে কর্তৃপক্ষের আশ্বাসে 1.5 ঘন্টা পর টিকিট ব্যবস্থা চালু করেছে মেট্রো কর্মীরা। এর আগে এমআরটি পুলিশের লাঞ্ছিতের প্রতিবাদে সকাল 7টা থেকে কর্মবিরতি শুরু করেন মেট্রো কর্মীরা। পাশাপাশি জড়িত এমআরটি পুলিশ সদস্যের বরখাস্ত সহ 6টি দাবি জানানো হয়। এই মুহূর্তে মেট্রো রেলের সবশেষ অবস্থা জানাতে আগারগাঁ স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, জানাবেন যে মেট্রো চলাচল পুরোপুরিভাবে স্বাভাবিক হয়েছে কিনা, আর সকালের ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল মেট্রো রেল কর্মীদের সাথে এবং যে এখানে কর্মরত এমআরটি পুলিশ রয়েছেন তাদের সাথে কিন্তু এক ধরনের বাগবিতণ্ডা তৈরি হয় এবং এর পরিপ্রেক্ষিতে যে মেট্রো রেল কর্মীদের লাঞ্ছিত ঘটনা ঘটে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ সোমবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন। আমরা দেখেছি সকাল 7:30 থেকে 10:30টার আগ পর্যন্ত কিন্তু আসলে এখানকার যেই ভেন্ডিং মেশিন এবং টিকিট কাউন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ছিল। এর পরবর্তীতে কিন্তু আসলে যে মেট্রো রেলের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের আশ্বাসে কিন্তু আসলে মেট্রো রেল কর্মীরা তারা কিন্তু তাদের কর্মস্থলে ফেরেন। এবং আসলে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে ভেন্ডিং মেশিন এবং যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে তারা যাতায়াত করতে পারছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণের যে বিষয়টি আপনি বললেন সেটি যদি আমি বলি, আমি এখানকার যেই কর্মকর্তারা যারা রয়েছে তাদের সাথে আসলে আমি জানার চেষ্টা করেছি যে এই যে দীর্ঘক্ষণ টিকিট কাউন্টার এবং ভেন্ডিং মেশিন বন্ধ থাকার পরে অনেকেই কিন্তু বিনা টিকিটে যাতায়াত করেছেন এবং এর ফলে যে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আর্থিক যে ক্ষতির পরিমাণ কী পরিমাণ হয়েছে সেই বিষয়ে আসলে কিন্তু আমি কয়েকজনের কাছ থেকে জানার চেষ্টা করেছি, কিন্তু আসলে তারা কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি, যার ফলে আসলে ক্ষতির পরিমাণটি আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তবে আমরা এখানকার যারা ভুক্তভোগী আছেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জেনেছি সকাল থেকে টিকিট কাউন্টার বন্ধ থাকার ফলে তারা কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছিল, তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে গতকালকের ঘটনা যদি বলি, গতকাল বিকাল 5টার দিকে দুজন মহিলা পরিচয়ে আসলে এখানকার যেই কাউন্টার রয়েছে সেই কাউন্টারের পাশে যে সুইং গেট রয়েছে সেই সুইং গেট তারা ব্যবহার করেন। পেজজন থেকে তারা সুইং গেট ব্যবহার করে বাইরে যেতে চান। পরবর্তীতে এখানে কর্তব্যরত যারা রয়েছে তারা তাদেরকে বাধা দিলে তাদের সাথে এক ধরনের বাকবিতণ্ডাটা কথা কাটাকাটি তৈরি হয়। এর ফলে কিন্তু আসলে লাঞ্ছনার ঘটনা ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা কিন্তু 6 দফা দাবি করেন, যার মধ্যে তারা যে দাবিটি করেন যে মেট্রো রেল এবং মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তোলা এবং এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল সহ আরও 4টি তারা দাবি করেন এবং তারা বলেন যে স্টেশনে দায়িত্বরত যারা আছেন কর্তৃপক্ষের আশ্বাসে 1.5 ঘন্টা পর টিকিট ব্যবস্থা চালু করেছে মেট্রো কর্মীরা। এতে মেট্রো রেলের সেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ফারুক। দেশের স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেরি হলে মাথা চাড়া দিবে ফ্যাসিস্ট শক্তি, এমন মন্তব্য করেন তিনি। সকালে ফেসবুক নিজের ভেরিফাইড পেজে তিনি আরও লেখেন, 2 বছর আগে বিএনপির দেয়া 31 দফা সংস্কার নিয়ে কেউ কথা বলেনি, আর এই 31 দফা সংস্কারের সাথে বর্তমানে যেসব সংস্কার নিয়ে কথা হচ্ছে তার মধ্যে খুব একটা পার্থক্য দেখছেন না বিএনপির এই নেতা। এছাড়া তিনি আরও উল্লেখ করেন, যারা জঙ্গি উগ্র মনোভাব পোষণ করে তারাও সুযোগ নেয়ার চেষ্টা করছে, এমনকি সুযোগ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে নামছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় দলে যোগ দিতে দেশে এসেছেন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, হামজার দেশে আসা ঘিরে ভক্ত সমর্থকদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন?
সকাল থেকেই মূলত হামজাকে অভ্যর্থনা জানানোর জন্য হাজারো মানুষ এসে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি যদি একটু পরিবেশ পরিস্থিতি দেখাই, আমরা রয়েছি বর্তমানে ভিআইপি যে লাউঞ্জ আছে সেই ঠিক জায়গার সামনেই এখানে বিশেষ করে সংবাদকর্মী বা গণমাধ্যম কর্মী যারা আছেন, পাশাপাশি হচ্ছে ফুটবল প্রেমী মানুষদের প্রচুর ভিড় রয়েছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তিনি এসে এখানে উপস্থিত হবেন এবং বাফুফে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তিনি বের হওয়ার পর গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে তিনি কথা বলবেন। এর আগে আপনাকে যদি বলে রাখি যে হামজা চৌধুরীর আগমন উপলক্ষে সকাল থেকেই সিলেটের ফুটবল প্রেমী এবং সংগঠক যারা আছেন তারা এসে ইতিমধ্যে সিলেটের আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে আমরা দেখেছি বাফুফে কর্মকর্তা সহ বাকি যারা আছেন তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানি যে হামজা চৌধুরী আজকে এখানে অবতরণের পর তিনি এখান থেকে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলে যাবেন এবং সেখান থেকেই মূলত আজকে তিনি অবস্থান করবেন এবং এখানকার স্থানীয় মানুষ যারা আছেন অর্থাৎ স্থানীয়দের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করে পারিবারিকভাবে সময়টা অতিবাহিত করবেন। হামজা চৌধুরী আপনি জানেন যদিও ইংল্যান্ডের জন্ম, তিনি সাম্প্রতিক সময় অর্থাৎ 2024 সালের 23শে আগস্ট তিনি বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেন এবং একমাত্র লক্ষ্য হলো তার আগ্রহের কারণেই কিন্তু বাংলাদেশ ফুটবলে তাকে নেওয়া হয়েছে এবং বাংলাদেশ ফুটবলে তার আগমন অনেকটা ফুটবলের জাগরণ হিসেবেও কাজ করবে এমনটাই কিন্তু তারা বলছেন। আমরা যদি বলি যে আজকে সকাল 11:40 তিনি লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে তিনি সিলেটে এসে পৌঁছান। ইতিমধ্যে তিনি বিমানের অভ্যন্তরীণ ভেতরে অবস্থান করছেন এবং সেখান থেকে বের হওয়ার পর তিনি তার ফ্যামিলির যে অন্যান্য সদস্য আছেন তাদেরকে নিয়ে বের হবেন। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন ফুটবল সংগঠক, বিভিন্ন ফুটবল একাডেমি, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ বিভিন্ন পর্যায়ের ফুটবল প্রেমীরা এখানে এসে উপস্থিত হয়েছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য এবং আমরা আরও যতটুকু জানি যে এখানে তার আজকের এই সাময়িক যে আয়োজন, এই আয়োজনের পরেই তাকে হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে তার বাড়ি থেকে একদিন অবস্থান থাকার পর তিনি আবারও তিনি ব্যাক করবেন ঢাকাতে এবং তিনি 25শে মার্চ বাংলাদেশের সাথে ভারতের যে খেলা আছে সেই খেলার মধ্য দিয়ে তার অভিষেক হতে যাচ্ছে। তো সব মিলিয়ে আমরা যদি বলি যে যতটুকু আমরা দেখেছি যে আজকের এই যে বিমানবন্দরের মানুষের যে আগ্রহ, মানুষের আগ্রহের জায়গা থেকে আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে হামজা চৌধুরী তিনি কিছুক্ষণের মধ্যেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হবেন। তো সব মিলিয়ে আমরা যেহেতু রয়েছি, সুতরাং এখানে হামজা চৌধুরী বের হওয়ার পর তিনি যেহেতু গণমাধ্যমের সাথে কথা বলবেন, আমরা তখন সরাসরি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এটা বলা যায় যে হামজাকে কেন্দ্র করে ফুটবলের যে জাগরণ সেটি আসলে অনেকটা পরিলক্ষিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন নির্বাচন কমিশনার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এক্সপেরিয়েন্স আছে কিনা এবং আমরা কোনো সহায়তা নিতে পারি কিনা। এখানে দু একজন যেমন ইজিপ্টের রাষ্ট্রদূত আমাদেরকে যেটা জানালেন যে তাদের অনলাইন ভোটে তাদের অভিজ্ঞতা ভালো নয়, তারা অনলাইন ভোট চালু করে আবার এটা বন্ধ করে দিয়েছেন। আমি পাকিস্তানের যিনি প্রতিনিধি ছিলেন তাকে জিজ্ঞেস করেছি আপনারা তো কয়েক বছর ধরে ট্রায়াল বা পাইলটিং করছেন, আপনাদের অভিজ্ঞতা কি অনলাইন ভোটিং সম্পর্কে? উনিও সুনির্দিষ্ট হয়ে তেমন কিছু বলতে পারলেন না। বললেন যে ওনাদের প্রাথমিক অভিজ্ঞতা ভালো, তবে এখনো পর্যন্ত ফুল ফ্লেজের অনলাইনে যাওয়ার মতন অবস্থায় তারা পৌঁছান নেই এবং তারা বলেছেন ভবিষ্যতে আমাদের সাথে আরও তথ্য শেয়ার করবেন। তো আর ফাইনালি আপনার প্রক্সি ভোটিংয়ের ব্যাপারে আপনাদেরকে বলি, প্রক্সি ভোটিংটা খুব ফরেন কিছু না। যেমনটা বলেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সোলজারদের জন্য আছে, পাশাপাশি ইউভুক্ত কয়েকটা দেশে যেমন ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আছে প্রক্সি ভোটিংয়ের ব্যবস্থা। আমাদের দেশে আমরা যেমনটা বলেছি যে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তারা তো আরেকজনের সহায়তা নিয়ে ভোট দিয়ে থাকেন। আর সেদিন যে কথাটা আমি বলেছিলাম যে আমরা তো এমনকি জমি জমাও মানুষের মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে বিক্রি করি। তো আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। তারপরে আমি এটা বলি যে এটা আমার জন্য এখনো প্রি ম্যাচিউর হবে বলতে, কারণ আমরা আগামী মাসের 8 তারিখে আমরা একটা ওয়ার্কশপ করছি এটা নিয়ে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, আপনার এক্সপার্ট যারা আমাদেরকে এ পর্যন্ত প্রেজেন্টেশন দিয়েছেন সবাইকে নিয়ে আমরা আগামী মাসের 8 তারিখে একটা
ওয়ার্কশপ করব। এই ওয়ার্কশপের পরে আমরা দেখি কি ধরনের আর্কিটেকচার আমরা ডেভেলপ করতে পারি এবং সেখানে এক্সপার্টরা আমাদেরকে কি বলেন, কত সময় লাগতে পারে। তারপরে আমার মনে হয় বলতে পারবো যে কোনটা অপেক্ষাকৃত ভালো হবে। তবে যে অপশনই থাক না কেন তার তো প্রোজ এন্ড কনস থাকবে। না, এইসব নিয়ে কোনো কিছু আলোচনা হয়নি। না না না, এ ধরনের কোনো কিছু নিয়ে আলোচনা হয়নি। আমি 19টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মাদক ব্যবসার আধিপত্য নিয়ে রাজধানীর মিরপুর 1-এ 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় রনি নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই এখানে মাদকের কারবার নিয়ে ঘটছে সংঘর্ষ। এদিকে একই রাতে শান্তিনগরে চাঁদাবাজির সময় 10 জনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। বিস্তারিত প্রতিবেদনে। এই যে রক্ত, তা মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই। রাজধানীর মিরপুর 1-এর চিলড্রেন পার্কের পাশে নিহত হয় রনি নামের এক শ্রমিক। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার কয়েকজন এলোপাথারি কোপায় তাকে। এরপর মারা যায় রনি। এরপরই ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী, পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা। স্থানীয়রা জানায়, হরহামেশা এখানে ঘটছে মাদকের রমরমা কারবার, যাকে কেন্দ্র করে ঘটছে নানান দুর্ঘটনা। জড়িতদের আইনের আওতায় আনার দাবিও তাদের। দৌড়ে ওইখানে এসে পড়ছে আর কি, দৌড় দেবে কই আর কি, দিশা পায় না। তারপর ওইখানে পড়ে গেছে, পড়ে গেছে পর তারপর ধরে নিয়ে এই পাবলিক ধরে নিয়ে গেছে। এলাকায় পোলাপানি নষ্ট করো না, এই ছেলেরা বাধা দাওনে ওরা চাকু নিলে ওরা ঘুরাঘুরি করতেছে। আজকে অনেকদিন যাবো দগো মারবো। ঘটনা তদন্ত করে দেখার কথা বলেন প্রশাসন। জানান, জড়িতদের আনা হবে আইনের আওতায়। আটক এখনো আমরা খুঁজতেছি, আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা যতটুকু শুনেছি, এটা আসলে এখনো তদন্ত পর্যায়ে যেহেতু আছে, এটা এখন আসলে বলার মতো। আমরা রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা শুনেছি এটার পিছনে। আচ্ছা, এটাও তদন্তাধীন আছে। তদন্ত করে আমরা এটা বলতে পারবো। এই মুহূর্তে আসলে এখনই বলা সম্ভব হচ্ছে না। এদিকে একই রাতে রাজধানীর শান্তিনগরে ঘটে চাঁদাবাজির ঘটনা। স্থানীয়রা খবর পেয়ে চাঁদাবাজদের আটক করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, 10 জনের মতো একটি দল চাঁদা দাবি করে এক বাড়ির মালিকের কাছে। বলতেছে আমরা 3 লাখ টাকা আমাকে আপনারা দিতে হবে। কেন তোমাদের 3 লাখ টাকা দিব? কোনা দিতে হইব, এটা আপনার কাছে ফামো। তো বলতেছে যে আমি তো 3 লাখ টাকা এখন আমার তো নাই, আমার বাসা কত টাকা আছে তো জানি না, যদি থাকে কিছু টাকা দিয়ে দিব। পুলিশ বলছে, তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। চাঁদা দাবি করার জন্য কিছু সংখ্যক লোক আটককৃত করে রাখছে জনগণ কর্তৃক। তাই আমরা কিছু লোকের সহায়তায় জনসাধারণের, তাদেরকে আমরা সুন্দরভাবে নিতে সক্ষম হয়েছি এবং তারা আমাদেরকে হেল্প করছে। আমরা নিয়ে থানায় আইনগত ব্যবস্থা নিচ্ছি। এলাকাবাসী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করার কথাও রয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। নৌপথে ঈদে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত করা হচ্ছে 175টি লঞ্চ। নিরাপত্তায় নদীতে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি সব নদী বন্দরে মোতায়েন করা হবে অতিরিক্ত সদস্য। এদিকে নৌপথে আবারও যাত্রী ফেরাতে স্টেশনের করার দাবি করেছেন লঞ্চ মালিকরা। আরও জানাচ্ছেন সানি মৃধা। রংতুলির আঁচড়, ঝালাইয়ের আলোর ঝলকানি আর হাতুড়ির টুংটাং শব্দে জানান দিচ্ছে আর মাত্র কদিন পরেই স্বপ্ন যাচ্ছে বাড়ি। আর এই স্বপ্নকে বাড়ি পৌঁছে দিতে নতুন করে সাজছে লঞ্চগুলো। আগের মতো যাত্রীর চাপ না থাকলেও ঈদ সামনে রেখে বুড়িগঙ্গা তীরের ডকইয়ার্ডে পুরাতন লঞ্চগুলোকে নতুন করে সাজাতে কোনো কমতি রাখছেন না শ্রমিকরা। যদিও এইসব লঞ্চ মেরামত শ্রমিকদের নেই আগের মতো তাড়াহুড়ো। যেখানে আগে এক একজন শ্রমিক ঈদের আগে 8 থেকে 9টা লঞ্চ মেরামতের তাড়া থাকতো, সেখানে এখন কেবল কাজ করছেন 2 থেকে 3টা। এমনকি আগের মতো মালিকরাও খুব একটা ভালোভাবে করাচ্ছেন না মেরামত। এতে করে থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। টুকটাক ডগে যা কাজ করায়, টুকটাক কাজ করায়। আগে একটা ফুটে এলে পথে পুরা পেটা দিতে, ফুটাই বন্ধ করে 1 ফুট 2 ফুট 3 ফুট তালি দেয়। প্রতিদিন 5-7টা লঞ্চে কাজ করতেছে, এখন 1টা 2টা। এখন কাজের চাপ অনেক কম, আমরা কয়দিন করতে পারি, আবার বসে থাকা। 2022 সালে পদ্মা সেতু উদ্বোধনের পর ধীরে ধীরে কমতে থাকে মানুষের নৌপথের যাত্রা, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ, যারা বেশিরভাগই ছুটতেন লঞ্চে।
তারাও ক্রমশই ঝুঁকতে থাকে সড়ক পথে। শেষ 3 বছরে বন্ধ হয়ে গেছে বহু নৌরুট। তবে ঈদ বা যে কোনো উৎসব এলে যাত্রী বাড়ে কয়েক গুণ। ব্যস্ত হয়ে পড়েন লঞ্চ কর্তৃপক্ষ। তবে তারা বলছেন লঞ্চ খাতে নেই আগের মতো ব্যবসা। আর সাধারণ যাত্রী যারা ডেক যাত্রী তারা তো যেদিন আসে সেদিনই ওঠে। আর যারা কেবিনের যাত্রী তারা 1 মাস 15 দিন আগের থেকে কেবিনের কবে যাইবেন সিরিয়াল নিয়ে মানে তারা রেগুলার থাকে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কেবিন চায়নি ঈদ উপলক্ষে। লঞ্চ মালিকরা আরও বলছেন পদ্মা সেতুর পাশাপাশি লঞ্চে যাত্রী কমার আরেক কারণ হলো গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় অবৈধ পার্কিং ও দীর্ঘ যানজট। তারা বলছেন সদরঘাটে মেট্রো রেলের স্টেশন করা গেলে এ খাতে হারানো যৌবন ফিরে আসবে। সদরঘাট মেট্রো রেলে আসে, সেক্ষেত্রে আমরা মনে হয় অনেকটা মানে ক্ষতিপুরে নিতে পারবো। আবার যাত্রী মানে নদীপথে মুখ দিবার এই জামের জন্য আর 3 জায়গায় 4 জায়গায় ভাঙার জন্য যাত্রী অনেক কষ্ট পায়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে এবারের ঈদে প্রায় 1.5 কোটি মানুষ বাড়ি ফিরবেন, যার মধ্যে 17% মানুষ যাবেন নৌপথে। বিআইডব্লিউটিএ বলছে এবারের ঈদে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত আছে 175টি লঞ্চ। নৌপথের নিরাপত্তায় সব নৌবন্দরই মোতায়েন করা হবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বাড়ানো হবে কোস্টগার্ড ও নৌ পুলিশ টহল। এবছর আমরা আমাদের যৌথ টহল থাকবে, কোস্টগার্ড, নৌবাহিনী এবং নৌ পুলিশ সম্মিলিতভাবে ওই সমস্ত এলাকায় যৌথ টহলের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই ঈদকে সামনে রেখে প্রায় 950 আমরা জানি যে আমাদের নৌ পুলিশের 1900 আমাদের ফোর্স আছে, এর 950 ফোর্সই আমরা ঈদগুলোকে ডিপ্লোমেন্ট দিচ্ছি। ঈদের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে 23 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত সদরঘাট বিআইডব্লিউটি এর অধীনে 2 জন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। একই সাথে কোনো ফিটনেসহীন লঞ্চ যাতে না চলতে পারে সে বিষয়েও বিশেষ নজর থাকবে বলে জানান বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বয় আছে কিনা, অন্যান্য ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করব। কোনো যদি ত্রুটিযুক্ত নৌযান পাই, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আমাদের ম্যাজিস্ট্রেট সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। এবার ঈদে নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য 25 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সব ধরনের বাল্কহেড বন্ধ রাখা হবে। সানি মৃধা, এখন, ঢাকা। কাল উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে চালু হতে যাচ্ছে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এর মাধ্যমে উত্তরের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলেও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ না হওয়ায় সেতুর পুরোপুরি সুফল পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। যমুনা নদীর বুকে নির্মাণ হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলওয়ে সেতু। 50টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির ওয়েদার স্টিলের 49টি স্প্যানে পূর্ণরূপ পাওয়া ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণে প্রায় 4.5 বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকরা। যমুনা বহুমুখী সেতুর 300 মিটার উজানে বাংলাদেশ ও জাইকার যৌথ অর্থায়নে 16,781 কোটি টাকার এই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে 18 মার্চ। উদ্বোধনের আগে কয়েক দফা ট্রায়াল রান শেষে গত 12 ফেব্রুয়ারি থেকে সেতুর একটি লাইন দিয়ে চলছে যাত্রীবাহী ট্রেন। প্রকল্প পরিচালক বলছেন, উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে সেতুটি চালু হলে 100 থেকে 120 কিলোমিটার গতিতে একসঙ্গে 2টি ট্রেন চলবে। এই সেতুতে যেহেতু ডাবল লাইন, সেহেতু আমরা ফুল স্পিডে ট্রেন চলবে, ফলে এটা 5 থেকে 7 মিনিটেই, যেখানে আমাদের আগে সময় লাগতো 40 থেকে 50 মিনিট এই এক স্টেশন থেকে সেতু পার হয়ে আরেক স্টেশনে যেতে, এটা 5 থেকে 7 মিনিটেই আমরা যেতে পারবো। তবে সেতুটি চালু হলেও প্রতিবন্ধকতা তৈরি করবে 2 প্রান্তের সিঙ্গেল রেলপথ। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত 114 কিলোমিটার রেলপথটি সিঙ্গেল লাইন হওয়ায় সেতুর পুরোপুরি সুফল পাবে না এই অঞ্চলের মানুষ। রেলপথটি ডাবল লাইনে উন্নীত না হলে সেতুটিকে ঘিরে পণ্য পরিবহন ও যমুনা পারে শিল্পায়নের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা অনেকাংশেই বাধাগ্রস্ত হবে বলছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। আমরা বিশেষ করে বাসে যারা যাতায়াত করি, দেখা যায় 2টা ঈদে আমরা এই যমুনা সেতু পার হওয়ার সময় ব্যাপক যানজটের শিকার হই।
একসাথে মুভমেন্ট করার কারণে। এই রেল সেতুটা চালু হওয়ার পরে এই যে যাত্রী সেবা আমরা রেলের মধ্যে দিয়ে পাবো, এখান থেকে এই ভোগান্তিটা আমাদের কিন্তু দূর হবে। রেল সেতুতে আমরা ডাবল লেন আর রেলের আগে পরে পূর্ব পশ্চিমে সিঙ্গেল লেন, এইটার কারণে তো আসলে আমরা খুব একটা সুফল আমরা ওই যেভাবে পাওয়ার কথা, যেটা আমি আগে বললাম, সেটি হয়তো বা সম্ভাবনা কমে যাবে। উপকারিতাটা নিতে হলে আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হলো শিল্পায়ন, সে শিল্পায়ন হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে মনে করি যে তার পূর্ণাঙ্গ রূপ পেতে পারে যদি জয়দেবপুর থেকে যমুনা রেল ব্রিজ এবং যমুনা রেল ব্রিজ থেকে ঈশ্বরদী পর্যন্ত যদি ডাবল লেন এবং সর্বোপরি বগুড়া থেকে সিরাজগঞ্জের রেল লাইন যদি এখানে প্রস্তুত হয়, তাহলে এই রেল সেতুর পূর্ণ স্বাদ যেটাকে বলে, পূর্ণ মাত্রার যে আমরা উপকারটা তখন এটা পাবো। সম্প্রতি সেতু পরিদর্শনে এসে রেলওয়ের মহাপরিচালক জানান, গুরুত্ব বিবেচনায় সেতুর দুই প্রান্তে ডাবল লাইন রেলপথ নির্মাণে ফিজিবিলিটি স্টাডি চলছে। অনুমোদন ও অর্থায়ন পেলে দ্রুতই কাজ শুরু হবে। দুই পারে যে ট্রেন যে আমাদেরকে প্রতিটা চেক করে যমুনা ব্রিজ পার করতে হয়, সেই জিনিসটা আর প্রয়োজন হবে না। তার মানে দুই পারে আমাদের এটা সময়ের সাশ্রয় হবে। আর এই ট্রেনের আমরা জানি এখানে দুইটা ডাবল লাইন প্রভিশন আছে। এই ডাবল লাইনে দিয়ে আমরা ট্রেন সংখ্যা আমরা এটা আরও অনেক বেশি ট্রেন চালাতে পারবো। যেহেতু আমাদের ব্রিজের দুই পাশে এখনও ডাবল লাইন হয় নাই, কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। 2020 সালের 29শে নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দেশের দীর্ঘতম এই রেল সেতুর। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। ঈদ ঘিরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকেই শপিং মল থেকে ফুটপাতের দোকানে ভিড় করছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার আরও খবর জানাতে মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরিন অ্যানি। অ্যানি, কেমন পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি আর দরদাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, এবারের ঈদকে ঘিরে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন শপিং মল এবং যে বিপণী বিতানগুলো রয়েছে। তো আপনি যেটি বলছিলেন যে আসলে কোন ধরনের পোশাক ক্রেতারা কিনছেন, এখানে এসে যেটি দেখতে পাচ্ছি, আমি এখন আছি মোহাম্মদপুর কান্ট্রি বয় শোরুমে। সেখানে কিন্তু সকাল থেকেই ক্রেতারা আসছে এবং ক্রেতারা যেটি দেখতে পাচ্ছে যে যেহেতু গরমে এবারের ঈদ, তো সেই জায়গা থেকে ঈদকে ঘিরে কিন্তু তারা সুতি যে সব কাপড়গুলো রয়েছে সেই কাপড়ের গুলোই তারা আসলে বেশি দেখছেন এবং কিনছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু নানা ধরনের পোশাক নিয়ে কিন্তু এই শোরুমটি সাজানো হয়েছে এবং যেহেতু ঈদের সময় পাঞ্জাবির যে একটি চাহিদা সেটি থাকে, তো এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যারা আসলে ক্রেতারা আসছেন বেশিরভাগ ক্রেতাই আসলে পাঞ্জাবি বেশি দেখছেন এবং সেখান থেকে তারা এই ঈদের নামাজের জন্য কিন্তু পাঞ্জাবি পরিবারের সকল সদস্যের জন্য, যারা আসলে ছেলে সদস্য আছেন তাদের জন্য কিন্তু পাঞ্জাবি দেখছেন এবং কিনছেন। এবং পাঞ্জাবি কিনতে গিয়েও কিন্তু তারা দেখতে পাচ্ছে যে যেহেতু গরমে ঈদ, তো সেই জায়গাটাতে তারা আসলে যে সুতি যে পাঞ্জাবিগুলো রয়েছে সেই সুতি পাঞ্জাবিগুলো তারা বেশি দেখছেন। এছাড়াও যারা আসলে পরিবারের অন্যান্য সদস্যরা আছেন, ছেলে সদস্যরা, তাদের জন্য দেখা যাচ্ছে যে পোলো যে টি শার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ চাহিদা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতারা এখনও এই টি শার্টগুলো দেখছেন, পাশাপাশি যে পাঞ্জাবিগুলো তারা দেখছেন। এবং ক্রেতাদের কাছে আরেকটি বিষয় যেটি দেখা যাচ্ছে যে এবার কিন্তু তারা বলছেন যে পোশাকের যে দাম সেটি অনেকটাই বেশি এবং পাশাপাশি যে ভ্যাট রয়েছে সেই ভ্যাট অনুযায়ী কিন্তু এবার তাদের দেখা যাচ্ছে যে তাদের যে বাজেট রয়েছে সেখানে বেশ কিছুটা কাটছাট করেই তাদের কিনতে হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে এবার তারা আসলে বৈশাখ এবং ঈদকে কেন্দ্র করেই কিন্তু এবারে তারা এই ঈদের যে কালেকশনগুলো রয়েছে সেগুলো সাজিয়েছেন এবং সেই জায়গাগুলোতে কিন্তু এবার দেখা যাচ্ছে যে বৈশাখ এবং ঈদের জন্য বেশ যে কালারফুল যেসব পোশাকগুলো রয়েছে তারা কিন্তু তাদের শোরুমে রাখছেন এবং ক্রেতারাও কিন্তু আসছেন এবং তারা ঈদ এবং বৈশাখকে কেন্দ্র করে তারা তাদের এবারের কেনাকাটা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ভারতীয় গণমাধ্যমের অপতথ্যের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সরব ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে বৈশ্বিক মুদ্রা সাশ্রয়ে তুলা চাষের গুরুত্ব এবং সম্ভাবনা নিয়ে আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। আজকে বাংলাদেশের যে বিশ্বব্যাপী যে বদনামের চেষ্টা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশই মিথ্যা, আপনারা জানেন সেটা। ভারতীয় মিডিয়া আপনারা জানেন যে প্রবলভাবে আমাদের বিরুদ্ধে লেগেছিল।
আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন, তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না এটা সবাই বিশ্বাস করে। বরগুনায় মেয়ের ধর্ষণ মামলার বাদী নিহত মন্টু দাসের খুনিদের শিগগিরই চিহ্নিত করার দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 11:30টার দিকে বরগুনার কালীবাড়ি এলাকায় নিহত মন্টু দাসের পরিবারের সাথে সাক্ষাতের পর এ কথা বলেন তিনি। এ সময় 90 দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার দাবি জানান জামায়াতের আমির। আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি, আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে সেই দিকে আমরা খেয়াল রাখি। সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাবো এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয় এবং যেভাবে ওই মামলার ক্ষেত্রে 90 দিনের আশ্বাস দেওয়া হয়েছে, এই মামলাটাও যেন 90 দিনের ভিতরেই নিষ্পত্তি হয়, আর যেন পারপিট্রেটর যারা, অপরাধী যারা, তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। চট্টগ্রামের রাজাখালীর সেমাই কারখানায় যৌথ অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার এবং এনএসআই। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। অভিযানে এখন পর্যন্ত কোনো জরিমানা করা হয়েছে কিনা, আর সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? রোশন, রোজা কিংবা ঈদের সময় অতিথি আপ্যায়নে বেশ কদর থাকে সেমাইয়ের, যার কারণে এই বিষয়টাকে মাথায় রেখে যারা সেমাই তৈরি করেন তারা কিন্তু খুব তোড়জোড় করেন এবং তাদের ব্যস্ততাও বেড়ে যায়। আমরা ঠিক সেই দৃশ্য এখানে এসে দেখতে পাচ্ছি, সেমাই তৈরিতে ব্যস্ততা বেড়েছে। আর সেই জায়গাতে আসলে কোন পরিবেশে সেমাই তৈরি হচ্ছে সেটি দেখার জন্য মূলত এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতেই যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে আমরা রয়েছি রাজাখালীর একটি সেমাই তৈরি কারখানা, যেটি রফিক ফুড প্রোডাক্টস নামে পরিচিত। সেখানে আসলে একটু আগে অভিযান শেষ করেছে ভোক্তা অধিকার এবং এনএসআই। সেখানে কিন্তু বেশ কিছু অসঙ্গতি তারা পেয়েছেন, বিশেষ করে নোংরা পরিবেশে সেমাই তৈরি, আয়রনযুক্ত পানি দিয়ে সেমাই তৈরি করা হচ্ছে, খোলা আকাশের নিচে এই সেমাইগুলো শুকানো হচ্ছে, ফলে ধুলাবালি মিশে সেমাইগুলো আসলে স্বাস্থ্যকর নয়, এমনটি তারা দাবি করেছেন, অর্থাৎ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর সেই ভিত্তিতেই এই প্রতিষ্ঠানকে তারা সতর্কতামূলক 1 লক্ষ টাকা জরিমানা করেছে। এবং বলে রাখি যে এই প্রতিষ্ঠানে কিন্তু এর আগেও, অর্থাৎ গত বছরও তারা অভিযান পরিচালনা করেছিল এবং একই ধরনের অভিযোগ, তাদের একই ধরনের অসঙ্গতিগুলো পেয়েছিল, সেবারও কিন্তু তাদেরকে জরিমানা করা হয়। দ্বিতীয়বারের মতো এই প্রতিষ্ঠানকে জরিমানা করার পরও আসলে তারা কেন এই জায়গাতে শুধরাচ্ছে না সেটি কিন্তু প্রশ্ন থেকে যায়। এক্ষেত্রে তাদেরকে এবার কড়া বার্তা দেওয়া হয়েছে। ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি এই বিষয়গুলো তারা ঠিক করতে না পারে তাহলে প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে। আপনার মাধ্যমে বলে রাখি যে প্রতি বছর কিন্তু বাংলাদেশে সেমাইয়ের চাহিদা বাড়ে এবং দেশের বাইরেও কিন্তু এর চাহিদাটা বাড়তে শুরু করেছে। প্রতি বছর আমরা দেখি যে প্রায় 40 থেকে 45 হাজার টন সেমাইয়ের চাহিদা থাকে। সেই চাহিদা পূরণে চট্টগ্রামের বিভিন্ন কারখানাতে আমরা দেখি যে সেমাই উৎপাদন হয় এবং সেই জায়গাতে আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত পরিবেশে এই সেমাইগুলো তৈরি হচ্ছে সেটি প্রশ্ন থেকে যায় এবং সেখানে আমরা দেখছি অভিযান পরিচালনা করা হয়, জরিমানা করা হয়, এরপর সংশোধন হয় না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের রাজাখালীতে সেমাই তৈরি কারখানায় অভিযানের সবশেষ। রমজানের অর্ধেক শেষ হয়ে যাওয়ায় জমজমাট হয়ে উঠেছে প্রসাধনীর বাজার। ক্রেতারা বলছেন আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশীয় নির্ভরযোগ্য প্রসাধনী কিনছেন তারা। এছাড়া বিদেশি পণ্যের দাম বেশি হওয়ায় দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা। আলামিন তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঈদ কেবল নতুন পোশাকে নয়, সঙ্গে পছন্দের প্রসাধনীর ব্যবহার আর রূপটানে নিজেকে নতুন রূপে সাজিয়ে নেওয়া তো আছেই। প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এবারে হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। তাই কসমেটিক্সের দোকানগুলোতে এখন বেড়েছে ক্রেতার ভিড়। ঈদ উপলক্ষে বাজারে সব থেকে বেশি চাহিদা মেহেদি, লিপস্টিক, নেল পলিশ, ফেস পাউডার, লিপ বাম, আইশ্যাডো, আইলাইনার সহ বিভিন্ন পণ্যের। এদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্পন্ন নানা দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতা চাহিদা। বিদেশিও তার ভিতর আমরা কেনাকাটা করি, যেহেতু ডলারের দাম অনেকটা বেড়ে গেছে, এর জন্য আমরা দেশীয় প্রোডাক্টের প্রতি আমাদের প্রায়োরিটি সবসময় বেশি থাকে অ্যাজ ইউজুয়াল। মেহেদি, তারপর মেকআপ আর অনেক কিছুই কেনাকাটা করছি।
ব্যবসায়ীরা বলছেন বর্তমানে আমদানি ব্যয় বেশি হওয়ায় এবছর বিদেশি প্রসাধনীর দাম বাড়তি, এজন্য ক্রেতারা ঝুঁকছেন দেশীয় পণ্যের দিকে। বাইরের গুলো এখন একটু মানে দাম বাড়ার কারণে আর কি এর জন্য একটু কম চলে আর কি, দেশি মাল আর কি এখন আর কি আগের থেকে আর কি মূলত আর কি বেশি চলে। পণ্যের উপরে মোটামুটি চাহিদা ভিত্তিক ভালো খারাপ নেই চলতে আছে। দেশি পণ্য বিদেশি পণ্য সব মিলিয়েই এখানে দোকানে পাওয়া যায়, তবে দেশি পণ্যটা বিদেশি পণ্যর থেকে একটু সস্তা। ঝালকাঠি জেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক প্রসাধনীর দোকান রয়েছে, যেখানে ঈদ ঘিরে এবারে বাণিজ্য হবে 20 থেকে 25 কোটি টাকার। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের আলাবামাকে লণ্ডভণ্ড করে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী টর্নেডো। 7 অঙ্গরাজ্যে এখন পর্যন্ত 40 জনের প্রাণ গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 3 লাখের বেশি মানুষ। পেনসিলভেনিয়া থেকে ফ্লোরিডা পর্যন্ত 5 কোটির বেশি মানুষকে ঝড়ের কারণে সতর্ক থাকতে বলা হয়েছে। টেক্সাস, লুইজিয়ানা, আরকানসাস, মিসৌরি সহ কয়েকটি অঙ্গরাজ্যে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে 3 অঙ্গরাজ্যে। টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল কলেজও। এদিকে ওকলাহোমার কয়েকটি স্থানে জ্বলছে দাবানল, পুড়ে ছাই হয়ে গেছে 1,70,000 একর এলাকা। টর্নেডোর কারণে অনেক স্থানে দাবানল আর ধূলি ঝড় সৃষ্টি হয়েছে। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আলাদা সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবি। কর্মবিরতিতে সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীরা। কর্তৃপক্ষের আশ্বাসে মেট্রো কর্মীদের কর্মবিরতি সাময়িক প্রত্যাহার, বিনা টিকিটে 2 ঘন্টা যাত্রী চলাচলের পর স্বাভাবিক। স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত নির্বাচনের আহ্বান মির্জা ফখরুলের। দেরি হলে মাথা চাড়া দিবে ফ্যাসিস্ট শক্তি। মিরপুরে মাদক কারবার নিয়ে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা। শান্তিনগরে চাঁদাবাজির ঘটনায় 10 জনকে আটক। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।